This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আবার ফিরে এলাম এনকে ডিজিটালে আমার সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন নিয়ে। আমি প্রথমেই এনকে ডিজিটালের কর্ণধার প্রবীর বিশ্বাস এবং তার পুত্র সবাইকে কৃতজ্ঞতা জানাবো যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, আজকের অনুষ্ঠানে আমরা কি নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি যে 2026-এর নির্বাচনে বিজেপি কি রণকৌশল নিতে চলেছে। এমনটা নয় যে বিজেপি রণকৌশল নিলেই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে যাবে, কিন্তু তবু রাজ্যের প্রধান বিরোধী দল এবং যে দল কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তারা কি কৌশল নিতে চলেছে সেটা অবশ্যই জানা দরকার। এখনো অবধি যা খবর এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে যা ইঙ্গিত, 2026-এর আগে তারা আর দলবদলু নেতাদের ততটা গুরুত্ব দেবে না। অর্থাৎ তার মানে কি, 2021-এর আগে আমরা যেমন দেখেছিলাম বিজেপি যোগদান মেলা করত, এমনকি দমদম বিমানবন্দরে চার্টার্ড ফ্লাইট ওয়েট করত, যে চার্টার্ড ফ্লাইটে করে লোকদের দিল্লি নিয়ে যাওয়া হতো যোগদানের জন্য। সেই যোগদানের তালিকায় এমনকি অভিনেতা রুদ্রনীল ঘোষ অব্দি ছিল। তেমনটি এবার 2026-এ দেখা যাবে। আসলে 2021-এ ঘর পোড়ার পর বা বিফল মনোরথ হওয়ার পর গেরুয়া শিবির এটা বুঝতে পেরেছে দল ভাঙিয়ে পশ্চিমবঙ্গে অন্তত বাজিমাত হবে না। দল ভাঙিয়ে যে বিজেপি কোথাও সফল হয়নি তা নয়, দল ভাঙিয়েই তো মধ্যপ্রদেশে, দল ভাঙিয়েই তো মহারাষ্ট্রে, দল ভাঙিয়েই তো আসামে বিজেপি সফল হয়েছে। আপনারা স্ক্রিনে এখন যে ছবি দেখতে পাচ্ছেন তাতে দেখতে পাচ্ছেন যে 2021-এর আগে মুকুল রায় কিভাবে দলে দলে লোকদের দিল্লিতে নিয়ে গিয়ে যোগদান করাতেন। শুভেন্দু অধিকারী আপাতত রাজ্য বিজেপির পোস্টার বয়, তিনি অবশ্য যোগদান করেছিলেন পশ্চিমবঙ্গে অমিত শাহের সভা থেকে। 2021-এ যখন বিজেপির প্রার্থী তালিকা বেরিয়েছিল তখন দেখা গেছিল পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনের মধ্যে 140টি বিধানসভা আসনে বিজেপি যাদের প্রার্থী করেছে তারা সবাই তৃণমূল থেকে আসা। আরো কিছু লোক ছিলেন যারা সিপিএম থেকে এসেছিলেন, যেমন আজকাল শুভেন্দু অধিকারীর পেছনে দাঁড়িয়ে যিনি প্রায়শই নৃত্য করেন সেই বঙ্কিম ঘোষ ছিলেন সিপিএম এর ভূতপূর্ব মন্ত্রী। মালদা থেকে জেতা খগেন মুর্মু তিনিও ছিলেন সিপিএম এর বিধায়ক। ফলে অন্য দল থেকে লোক ভাঙিয়ে এনেই বিজেপি 2021-এ ভেবেছিল কেল্লা ফতে করে দেবে। কেল্লা ফতে হয়নি। এমন অনেকে আছেন যাদেরকে চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেকে নির্বাচন হারার পরই তারা আবার তৃণমূলে ফিরে গিয়েছিল। আরো যারা তৃণমূলে যোগ দিয়েছিল যেমন দীপেন্দু বিশ্বাস, সোনালী গুহ, তাদেরও আর পরে বিজেপিতে দেখা যায়। স্বভাবতই ঘরপোড়া গরু যেমন ভয় পায় তেমনি বিজেপিও এবার ভয় পাচ্ছে যে আবার যেন দলবদলুদের এই খেলায় পশ্চিমবঙ্গের তাদের রাজ্য নেতৃত্ব জড়িয়ে না পড়ে। আমাদের এটা মনে রাখতে হবে যে শুভেন্দু অধিকারী নিজেও দলবদলু এবং দলবদলুদেরই তিনি নিয়ে এসেছিলেন তার সঙ্গে বিজেপিতে। এই যে দলবদলের যে খেলা, সেইটা বিজেপি এবার অন্তত নেতাদের ক্ষেত্রে তেমন ভাবে প্রয়োগ করতে চাইছে না। কেন প্রয়োগ করতে চাইছে না? একটা সহজ বিষয় যে 2021-এর থেকে শিক্ষা, বা কিছুটা বলা চলে 2024-এর থেকেও শিক্ষা। 2024-এ শুভেন্দু অধিকারী মহা ঢাকঢোল পিটিয়ে যাদের নিয়ে এসেছিলেন, যেমন কৃষ্ণনগরে যাকে প্রার্থী করেছিলেন, যাকে রানীমাতা বলা হচ্ছিল,
তাকে তারপর আর দেখা গেল কোথায়? তাকে আর দেখাই যায়। এই যে কালীগঞ্জে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে, বিধানসভার উপনির্বাচন, যা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, সেই নির্বাচনে কি দেখা গেল আর রানীমাতাকে? ফলে শুভেন্দু অধিকারীর বক্তব্য সম্ভবত বিজেপিতে আর সেরকম চলছে না। যখন আপনারা এই এপিসোড দেখবেন, ততক্ষণে হয়তো রাজ্য বিজেপির নতুন সভাপতির নামও এসে যাবে, এবং সেই সভাপতি অবশ্যই শুভেন্দু অধিকারী যাদের চেয়েছিলেন, অর্থাৎ অগ্নিমিত্রা পল বা সেরকম কেউ হচ্ছেন না। কারণ, আবারও বলছি, কারণ আরএসএস গোটা দলটাকে দলবদলুদের হাতে ছাড়তে রাজি নয়। আমরা এটা দেখেছি যে 2024-এর লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর নরেন্দ্র মোদী, অমিত শাহ দিল্লি জেতার জন্য, মহারাষ্ট্র জেতার জন্য অনেকটাই আরএসএস এর উপর নির্ভর করেছে। তাই আরএসএস এবার চায় না যেমন বিজেপির রাজ্য সভাপতি এমন একজন হন যিনি শুভেন্দু অধিকারীর কথায় উঠবেন এবং বসবেন, তেমনই চায় না শুভেন্দু বা মুকুল রায় 2021-এ যেমন অন্য দল থেকে সারি সারি লোক এনে যোগদান মেলারোজ করতেন, সেটা আবারও হোক। বিজেপির অভ্যন্তরে কান পাতলেই শোনা যায়, এখনো শোনা যায়, পুরনো আরএসএস এর লোকরা বলেন কিভাবে তাদের দলে কোণঠাসা করে মুকুল রায়রা শঙ্কু পান্ডা থেকে শুরু করে যাদের নতুন দলে ঢোকানো হয়েছিল তাদের গুরুত্ব দিয়েছে। সেই অনুপম হাজরা বিজেপির মহাশক্তিশালী নেতা, যাকে সর্বভারতীয়, বিজেপির সর্বভারতীয় সম্পাদক হওয়াটা সহজ কথা নয়, সেই সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়ের কথায় করে দেওয়া হয়েছিল, তারপর তিনি বিজেপির কোন উপকারটা করলেন? ফলে এবারে বিজেপি অনেক ডিফেন্সিভ। তলায় ঠিক আছে, তলায় সিপিএম এর ভোট আসছে, সিপিএম এর কর্মীরা আসছে, কিন্তু এই যে ঢাকঢোল পিটিয়ে তৃণমূলের থেকে একেবারে যাকে বলে বাস ভর্তি করে লোক নিয়ে এসে বিজেপি নিজেদের শিবির ভর্তি করেছিল, এই যে ছবিতে যাদের দেখা যাচ্ছে দীপেন্দু বিশ্বাস, তারা আজকে কোথায়? কিংবা ধরুন শোভন বৈশাখী, যাদের পেছনে বিজেপি অনেক বাজি ধরেছিল, যাদেরকে সমস্ত কিছু অতিক্রম করে শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থীও করা হয়েছিল, তিনিই বা কোথায়? ফলে বিজেপি এই ফর্মুলা থেকে এবার পিছনে হচ্ছে। এটা একদিক থেকে ভালো। তাহলে পশ্চিমবঙ্গে দলবদলের যে মহাযজ্ঞ মুকুল রায় বা শুভেন্দু অধিকারীরা শুরু করেছিলেন, যেখানে দলের আদর্শ বলে আর কিছু ছিল না, শুধুমাত্র দলবদল করলেই পদ এবং পদের পরে বিধায়ক বা এমপি হওয়ার টোপ, সেটা থেকে অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতি একটু বাঁচে। এই বাঁচাটা পশ্চিমবঙ্গের জন্য কতটা সুলক্ষণ, সেটা আমরা 2026-এর বিধানসভা নির্বাচনে বুঝতে পারব। যদি শুভেন্দু অধিকারী ওই রকম মাস স্কেলে, যাকে বলে গণহারে যোগদান না করাতে পারেন, তাহলে শুভেন্দু অধিকারী বা দলের উপর কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন তা কেউ জানে না। দেখুন, বিজেপি, আবারও বলছি, তাত্ত্বিকভাবে অমিত শাহরা বিশ্বাস করেন যে অন্য দল থেকে লোক ভাঙিয়ে এনে সরকার গঠন করতে পারলে ক্ষতি নেই। নরেন্দ্র মোদীর একজন বায়োগ্রাফার অজয় সিং, বিখ্যাত সাংবাদিক, তিনি যে বইটা লিখেছেন তাতে তিনি এইসব হিন্দুত্বের আদর্শ যে অমিত শাহরা কিছু অনুসরণ করেন না, সেটা পরিষ্কার করে বলে দিয়েছে। এটা অনেকটা কোকের দল ভাঙিয়ে পেপসির দিকে যাওয়া বা পেপসির দল ভাঙিয়ে কোকের থেকে আসার মতো ঘটনা ছিল। অজয় সিং বলেছিলেন যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ আসলে ওটাই বিশ্বাস করেন, বিপক্ষের দল ভাঙিয়ে যেভাবে হোক নির্বাচনে যেত। কিন্তু দেখা যাচ্ছে সেটা খুব ভালো লক্ষণ নয়, বা সেটা বিজেপিকে খুব ডিভিডেন্ড দিচ্ছে না। পশ্চিমবঙ্গে তো ডিভিডেন্ড দিচ্ছেই না। বিজেপির 2021-এ যারা সব তারকা প্রার্থী ছিলেন, তারকা প্রচারক ছিলেন, তারা কোথায়? ধরে নিন, মানে সেই সময় তো হোটেল হিন্দুস্তানে অফিস করে বসে কৈলাস বিজয়বর্গী রোজ লোকদের জয়েন করাতেন, তাতে চলচ্চিত্র তারকারাও কম ছিলেন না। যশ দাশগুপ্ত থেকে শ্রাবন্তী চ্যাটার্জি,
কে না বিজেপির প্রার্থী হয়েছেন বা বিজেপিতে যোগ দিয়ে একেবারে সোজা বিধানসভার ময়দানে নেমে পড়েছেন। তারপরে তাদের আর দেখা গেছে গেরুয়া শিবিরের কোনো কাজে। তাই আবারও বলছি, ঘরপোড়া গরুর মতো বিজেপি এবারে বুঝতে পেরেছে বিপদটা কোথায়। 2026-এর আগে দল বদলুদের ওইভাবে টিকিট দেওয়া বা দল বদলুদের হাতেই পুরো নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া, এটা আর আরএসএস বা বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব চাইছে। তাহলে সবচেয়ে বিপদে পড়বেন শুভেন্দু অধিকারী। এই বিভিন্ন দলে তিনি যে টোপ দিয়ে রেখেছেন যে আমার দলে এসো, এখানে এলেই তুমি এমএলএ এমপি হবে, তাদের কি হবে? আরএসএস যদি প্রার্থী তালিকা নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং সত্যি সত্যি যদি দলবদলুরা ততটা গুরুত্ব না পায়, তাহলে তো শুভেন্দু অধিকারীর মাথায় হাত। বোঝা যাচ্ছে যে বিজেপিতে একটা পালাবদল শুরু হয়েছে। শুভেন্দু যেটা মনে করছিলেন বা যেভাবে দল চালাবেন বলে ভাবছিলেন, সেটা হচ্ছে না। সুকান্ত মজুমদারকে সরিয়ে যিনি সভাপতি হতে চলেছেন বলে শোনা যাচ্ছে, তিনি কিন্তু বিজেপির পুরনো লোক এবং আরএসএস এর বিশ্বাসভাজন। আরএসএস মনে করেছে যে তাকে সভাপতি পদে বসালে শুভেন্দু অধিকারী কার্যত বিজেপির শেষ কথা হয়ে থাকবেন। এটা শুভেন্দুর জন্য যতটা চিন্তা, ততটাই রাজ্য বিজেপির জন্য সুখবর। বিজেপির পুরনো লোকরা, আরএসএস এর লোকরা কিন্তু চাঙ্গা হয়ে গিয়েছে এই সিদ্ধান্ত। দিলীপ ঘোষ যেটা বলেন, দিলীপ ঘোষ তো খুব খাঁটি কথা বলেন, যে দিলীপ ঘোষ বলেন যে বিজেপিতে যারা হিন্দুত্বের রাজনীতি করেছে, যারা মাঠ থেকে উঠে এসছে, তাদের দলে মর্যাদা দিতে হবে। দিলীপ ঘোষ যখন দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, তখন শুভেন্দু অধিকারী তার সম্পর্কে যেসব কটাক্ষ করেছিলেন, তার জবাবেই দিলীপ ঘোষ মনে করিয়ে দিয়েছিলেন কে বিজেপিতে আদি আর কে নব্য বিজেপি। এই আদি এবং নব্য বিজেপির দ্বন্দ্বে আপাতত হয়তো দিলীপ ঘোষ পিছনের সারিতে, কিন্তু শুভেন্দুও খুব ছড়ি ঘোরানোর জায়গায় থাকলেন। কারণ যদি অন্য দল থেকে ওইভাবে নেতাদের যোগদান করিয়ে তাদেরকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত বিজেপি নিয়ে নেয়, তাহলে শুভেন্দুর কথায় তৃণমূল ছেড়ে বা সিপিএম ছেড়ে কেই বা আসবে, আর কেনই বা আসবে? আমরা যখন এই আলোচনা করছি, তখন জোর বাজারে গুজব যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, সুবক্তা, আরএসএস এর আস্থাভাজন। যদি শ্রমিক সত্যি সত্যি সভাপতি হয়ে যান, তাহলে কিন্তু কৈলাস বিজয়বর্গীরা যে স্টাইলে দলকে চালিয়েছিলেন, সেই স্টাইলে আর 2026-এ দল চলবে না। আমি শ্রমিক ভট্টাচার্যর রাজনৈতিক মতবাদের বিরোধী হতে পারি, কিন্তু শ্রমিক ভট্টাচার্য তাত্ত্বিক, তার্কিক এবং খাঁটি আরএসএস। শুভেন্দু অধিকারীর মতো আগে তৃণমূলের থাকার সময় দলের কর্মীদের বাড়িতে গিয়ে গরুর মাংস খেয়ে এখন আবার এসে আমি সনাতনী বলে দাবি করা বিজেপির নেতা নয়। আবারও বলছি যে 2021-এ যখন চার্টার্ড প্লেনে করে নিয়ে যাওয়া হতো, তখনও আমি বলেছিলাম এদের অনেকেই পরে সুযোগ পেলে ওআইসির দলে যাবে। এদের কোনো হিন্দুত্বের রাজনীতি বা হিন্দুত্বের আদর্শ কোনো কিছুই নেই। পরের 4 বছরে সেটাই প্রমাণ হয়েছে। শুভেন্দু বা মুকুল রায় যাদের দলে নিয়ে এসেছিলেন, যাদের বিধানসভায় টিকিট দিয়েছিলেন, তাদের মধ্যে অধিকাংশই আর দলে নেই। দীপেন্দু বিশ্বাস, সোনালী গুহ একটা নাম মাত্র। কি করে ভুলে যাবেন সিঙ্গুরের দীর্ঘদিনের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কথা? তিনিও তো বিজেপিতে এসেছিলেন, আছে না? এই যে তৃণমূলের থেকে লোক এনে ভরিয়ে দেব এবং তারপর তৃণমূলকেই আপসেট করে নির্বাচনে ক্ষমতায় আসব, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির এই ফর্মুলা খাটেনি। হতে পারে মহারাষ্ট্রে শিবসেনার ক্ষেত্রে খেটেছে, হতে পারে আসামে এই ফর্মুলায় হিমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে কংগ্রেসকে কোণঠাসা করে হেমন্তকে চিফ মিনিস্টার করা গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে টেক্কা দেওয়া যায়। ফলে এবার বিজেপি ব্যাকফুটে, পিছিয়ে গেছে। বিজেপি আর
ওই অন্য দল থেকে নেতা কর্মীদের এনে নিজেদের যাকে বলে আস্তাবল ভরাতে চায় না। বিজেপি সেই কথাটা বিশ্বাস করছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। নিজের দলের লোকরা যারা আরএসএস করেছেন, যারা বিশ্ব হিন্দু পরিষদ করেছেন, যারা হিন্দু জাগরণ মঞ্চ করেছেন, তাদেরকে দলে রাখলে বেটার। এই রাজনীতি 2021-এর বিজেপি করেনি। 2026-এর বিজেপি নিজের পুরনো মতাদর্শে ফিরতে চাইছে। সেটা বিজেপিকে কতটা ডিভিডেন্ড দেবে সেটা 2026-এর ফলাফল। কিন্তু শুভেন্দু অধিকারীকে যে কপাল চাপড়াতে হবে সেটা বলা বাহুল্য। কারণ তিনি যে ফর্মুলায় চলতেন, অন্য দল থেকে লোক ভাঙিয়ে আনবো আর সেই লোকদের দিয়ে তারপরে বিধানসভা লড়িয়ে, লোকসভা লড়িয়ে আমি সর্বোচ্চ নেতা হব, এবার এতে দিল্লির হাইকমান্ড আর সম্মতি দিচ্ছে না, আরএসএস তো দিচ্ছেই না। তাহলে আমার ধারণা 2026-এর আগে বিজেপিতে যে পরিমাণ গোলযোগ বাড়বে, তাতে বিজেপি 100, শুভেন্দুর লক্ষ্যমাত্রা 190 তো ছেড়ে দিন, তার অর্ধেকেও পৌঁছতে হাঁসফাঁস করবে। বিজেপির জন্য নির্বাচন কিন্তু কঠিন হয়ে গেল। বিজেপি না ভাঙাতে পারবে তৃণমূলের লোক, না ভাঙাতে পারবে তৃণমূলের তলার সংগঠন। হ্যাঁ, সিপিএম বা কংগ্রেস থেকে লোকজন বিজেপিতে যাবেন, যারা নিচের তলায় ফ্রাস্ট্রেটেড, যারা মনে করছেন যে কেন্দ্রের শাসক দলের সঙ্গে গেলে রাজ্যের শাসক দলের মোকাবিলা করা যাবে, এরকম সিপিএম এর লোকরা যাবে। বামের ভোট তো রামে 2019-এ গিয়েছে। 2019-এ এমন অনেক বুথ আছে যেখানে বুথে সিপিএম এর এজেন্ট ছিল, কিন্তু সিপিএম একটাও ভোট পায়। এবারও হয়তো সেটা হবে, কিন্তু তৃণমূলের ভাঙিয়ে তৃণমূলের নেতাদেরকেই নিজের দলের বিধায়ক হবার টোপ দিয়ে আর শুভেন্দু অধিকারী কিস্তিমাত করতে পারবেন না। কারণ 2021 থেকে ঠেকে শিখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এটা ভালো, বিজেপির জন্য ভালো, রাজ্যের রাজনীতির জন্য ভালো, বিরোধী রাজনীতির জন্য ভালো। এভাবে অন্য দল থেকে লোক আনলে বিজেপি আর কেউ করতো? বিজেপির অনেকে তো রসিকতা করে বলতো, আগে তৃণমূলে চলে যাই, ওখানে কাউন্সিলর টিকিট পেলে, ওখানে কাউন্সিলর হতে পারলে তারপর নিজের দলে চলে এলে এমএলএ হতে পারবে। এবার কিন্তু দিল্লির নেতৃত্ব আরএসএস তাতে ছেদ টানবে। ভালো সিদ্ধান্ত, এবং হয়তো রাজ্যে এতে রাজনীতির উপকার হবে। আজকে এই পর্যন্ত। আবার সামনের সপ্তাহে ফিরে আসবো এনকে ডিজিটালে আরেকটি নতুন এপিসোড। ততক্ষণের জন্য আপনাদের সবার কাছ থেকে বিদায়।